বাড়ি ফেরার পর থেকেই নওফিল প্রিয়তাকে লাগাতার ফোন করছে, রিসিভ হচ্ছে না কল। ওদিকে প্রিয়তাও মগ্ন কাজিনদের আড্ডায়, ফোন নামক বস্তুটি মাথাতেই নেই ওর। বিকেলে শপিংয়ে যায় ওরা। প্রিয়তার জন্য হলুদের শাড়ি, বিয়ের শাড়ি সহ প্রয়োজনীয় সব জিনিস কেনা হলো। গাড়ির বাইরে দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে প্যাকেটগুলো দেখছে প্রিয়তা। মেহিক এসে পাশে দাঁড়িয়ে বলল, কেমন লাগছে আপু, দুবার বিয়ে করতে পেরে? হ্যাঁ, বর একটাই, বিয়ে একই মানুষের সাথে হচ্ছে, বাট বিয়ে শুনলে একটু অদ্ভুত ফিলিং কাজ করে, তাই না? প্রিয়তা মেহিকের কান টেনে বলল, খুব পেকেছিস, তোর বর কই? কেন, ওরও কান টানবি? সম্পর্কে বড় এবং বন্ধু হওয়ায় শুধু টানবো না, ছিঁড়ে ফেলবো। আমার বোনকে 2 মাসে পাখি ফেলেছে, কত বড় সাহস! ইমতিয়াজ মেহিককে ছাড়িয়ে নিয়ে বলল, খবরদার, আমার বইয়ের কান ধরবি না। প্রিয়তা ভুরু কুচকে বলল, বইয়ের বড় বোনকে সম্মান জানাতে ভুলে গেছো জামাই? ব্যাপারটা ঠিক মেনে নিতে পারলাম না। সম্মানে বাঁধলো, এখন যদি কিছু করি সে দায় কিন্তু একান্তই তোমার, আমার নয়। ইমতিয়াজ ক্ষমাচার ভঙ্গিতে হাত জোর করে বলে, আমার ভুল হয়েছে, সম্মানের সাথে বলছি, অনুগ্রহ করে আমার বইয়ের কান টানবেন না। এতটুকু কান তার, ছিঁড়ে গেলে সবাই আমাকে কান ছেঁড়া মেহিকের বর বলবে, শুনতে অদ্ভুত লাগবে না? মেঘ লাফিয়ে আহ্লাদি গলায় বলল, ওহ, আপনিও? আমি আপনাদের কারোর সঙ্গে কথা বলবো না। ইমতিয়াজ প্রিয়তা হেসে উঠল। মেহেক বুকের ওপর হাত গুজে গাড়ির অপর পাশে গিয়ে দাঁড়ায়। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে বলল, যান জনাব, দ্রুত বইয়ের রাগ ভাঙান, নয়তো সে সত্যি কথা বলা বন্ধ করে দেবে। গো ফাস্ট। ইমতিয়াজ হেসে চলে যায়। প্রিয়তা ভাবলো নওফিলকে ফোন করে এখানে আসতে বলবে, বাইকে আসলে 15 মিনিটও লাগবে না, কিন্তু পরে খেয়াল করলো সে তাড়াহুড়োয় ফোন না নিয়ে চলে এসেছে। সবাই বাড়িতে ফিরল সন্ধ্যা 7টায়। বাড়ি ফিরে সবার চক্ষু চড়ক আজ। সবার থেকে বেশি অবাক হলো প্রিয়তা। বসার ঘরে জামাই আদর চলছে, সকলের মাঝে পিষ্ট হচ্ছে বেচারা নওফিল। নানি দাদিরা চেপে ধরেছে তাকে, এ কথা সে কথা। অস্বস্তিতে বসে থাকতে পারছে না সে, চেহারা কেমন ফ্যাকাশে হয়ে আছে। প্রিয়তাকে দেখা মাত্র সে দাঁড়িয়ে পড়ে। প্রিয়তা এগিয়ে গেল। নওফিল বলল, ফোন কোথায়? প্রিয়তা কিছু বলতে যাবে তার আগে নওফিল যেতে যেতে বলল, ঘরে চলো, কিছু কথা আছে, আমাকে দ্রুত ফিরতে হবে, তাই টাইম ওয়েস্ট করো না। প্রিয়তা ধীর পায়ে হাঁটছে দেখে নওফিল তাড়া দিল, কি কচ্ছপের মতো হাঁটছো? দ্রুত এসো, নয়তো সবার সামনে কোলে তুলে আনবো। তোমার কোলে চড়তে ইচ্ছে করলে আমার কোলে নিতে আপত্তি নেই। প্রিয়তা নওফিলের কথা শুনে দ্রুত পা চালালো। দেরি করা যাবে না, নয়তো সত্যি সত্যি কোলে তুলে ফেলবে। ঘরে পৌঁছে নওফিল সরাসরি প্রশ্ন করে, এখানে থাকতে রাজি হলে কেন? নওফিলের প্রশ্ন প্রিয়তা এড়িয়ে বিছানায় আরাম করে বসলো। ঘরে ঠান্ডা পানি এনে রেখেছে নিতু। প্রিয়তা পানি পান করে বলল, সামনে তো ছিলেন, জানেন না কেন রাজি হয়েছি? আপনার ভাগ্য ভালো বিয়েটা অস্বীকার করিনি। আমি তো ভেবেছিলাম সবাইকে বলবো ঝগড়া মেটাতে বিয়ে করেছি, ঝগড়া মিটে গেছে, এখন বিয়ে ক্যান্সেল। আমি নতুন করে ভালো ছেলে দেখে বিয়ে করতে চাই, কিন্তু বাড়ির সম্মানের কথা ভেবে এমন করতে পারলাম না। নফল রেগে তাকায়। প্রিয়তা দরজার আড়ালে থাকা ছায়াটির দিকে এক নজর তাকিয়ে বলল, দেখুন আয়নায়, নিজের এক্সপ্রেশন দেখুন। এই রকটক ফুলে যাওয়া চেহারা দেখতে কার ভালো লাগবে? কোথায় নরম মিষ্টি চেহারা দেখবো প্রশান্তি লাগবে, তা না এই প্যাঁচামুখো চেহারা দেখে দিন খারাপ করছি। নফিল চোখ রাঙিয়ে বলল, তাই না? ইয়েস, একদম তাই। নভেল প্রিয়তার পাশে বসে, তাকে কিছুটা অস্বাভাবিক লাগছে। চেহারা থেকে মনে হচ্ছে কিছু নিয়ে ভীষণ চিন্তিত। প্রিয়তা ইশারায় দরজার দিকে তাকাতে বলল। এবার নভেলও দরজার আড়ালে থাকা মেহেককে দেখে স্বাভাবিক স্বরে বলল, প্রবলেম আমার নাকি তোমার? একটু ভেবে দেখো তো। ভালো মুখ তোমার সহ্য হয়? ট্রাই করে দেখিনি কতটা কাজে দিয়েছে। নিজে ভেবে বলো, তুমি কি পরিমাণে জেদি আর ঘাটতারা। একজন বুদ্ধিমান পুরুষ বউকে এত খোঁচায় কি করে? আপনাকে সহ্য করা অসম্ভব ব্যাপার। মেঘ চলে যেতেই প্রিয়তা নিজেকে ধাতস্থ করে বলল, এবার বলুন কেন এসেছেন? শাস্তি দিতে। আমার কথায় একবারও না ভেবে চলে আসা শাস্তি নেবে না? প্রিয়তার চোখ রাঙায়। নফিল এই জন্য আসেনি, কেন সত্য বলছে না? না বললে চলে যান, আমি ক্লান্ত, রেস্ট নেব। নফিল প্রিয়তার ক্লান্ত চেহারা থেকে আকস্মাৎ একটি কাণ্ড ঘটিয়ে বেরিয়ে গেল। প্রিয়তা হতবাক হয়ে চেয়ে আছে। আয়নায় নিজের ঠোঁটের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় সে। লালচে হয়ে মুহূর্তে ফুলে উঠেছে ঠোঁট। প্রিয়তা রাগ চেপে তাদের দাঁত পিষে বলল, এই মানুষ শোধরানোর না, অসভ্য নির্লজ্জ পুরুষ। রাতে ঘর থেকে বের হলো না প্রিয়তা। মেহেকরা ঘরে এসে সে কি হাসি ঠাট্টা, বাকিদেরও ডেকে ডেকে বলছে নিজের অনুমান করা ঘটনা। লজ্জায় প্রিয়তার মুখ একটুখানি হয়ে গেল।
ছোট বোনদের সামনে এভাবে লজ্জায় পড়তে হবে কখনো ভাবেনি প্রিয়তা। মেহেক উৎসুক দৃষ্টি মেলে বলল, আপু, তোকে ভাইয়া ও বাড়িতেও এমন করে রাখে নাকি? শ্বশুর শাশুড়ির সামনে বের হোস কি করে? থাপড়ে গাল টাল লাল করে দেবো বেয়াদব। কেন কেন? তোমরা দেখিয়ে দেখিয়ে রোমান্স করতে পারবে আর আমি বললেই দোষ? কি তুবা আপু, তুমি কিছু বলো। তুবা আপু মেহেকের কান টেনে বলল, পাকা হয়েছিস অনেক। দেখছিস বড় আপু স্বামীর ভালোবাসার চাপে পড়ে চাপটা হয়ে যাচ্ছে, ফুলে টুলে যাচ্ছে। দেখ ঘাড়ের কাজটায় চিহ্নগুলো দেখেও কেন খোঁচাচ্ছিস? তোর ঢেকে রাখা চিহ্ন দেখে আমি কিছু বলেছি? মেহেক দ্রুত ওনা ঠিক করে বলল, একদম না, আমার কোনো চিহ্ন টিহ্ন নেই। মিথ্যে বলছো তুমি? তুবা হেসে বলল, আমার বোনগুলো এ কাদের খপ্পরে পড়েছে। আল্লাহ, কেমন বর পেয়েছে এরা। বরগুলো এদের দেখলে ঝাঁপিয়ে পড়ে মনে হচ্ছে। আমার কোমলমতি বোনগুলোর এই অবস্থা দেখে সহ্য করতে পারছি না। আহ, কি কষ্ট। প্রিয়তা রাগত স্বরে বলল, ভুলে যাও না বিয়ের প্রথম দিকে তোমারও এই দশা ছিল আপু। আমার কাছে কিন্তু প্রমাণও আছে, দেখাবো ছবিগুলো? তুবা হাসি থামিয়ে বলল, ভালো কথা মনে করিয়েছিস। তোর এই লুকে দুটো ছবি তুলে রাখতে হবে, যাতে শুধু আমার ছবি দেখে ব্ল্যাকমেল করতে না পারিস। দেখি, সুন্দর একটা পোজ দে। প্রিয়তার আগে গজ গজ করছে। নওফিলকে সে ছাড়বে না, একদম ছাড়বে না। এই শোধ যত দ্রুত সম্ভব তুলবে প্রিয়তা। রাত 11টার দিকে নওফিলকে কল করে প্রিয়তা। সবাই চলে গেছে, কথা বলার জন্য এটা উপযুক্ত সময়। নওফিল ফোন রিসিভ করতে প্রিয়তা গম্ভীর গলায় বলল, আই ওয়ান্ট দেয়ার ডেড বডি নওফিল। নওফিল মৃদু হেসে বলল, আন্দাজ করেছিলাম, তবে এতটা আশা করিনি। তুমি তাহলে সব জানতে? প্রিয়তা গা ছাড়া ভাব নিয়ে বলল, তখন অ্যাকশন নিলে ওরা গ্রামটাকে জ্বালিয়ে দিত। প্রফেশনাল কিলার অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছে, চারদিক থেকে তারা ঘিরে রেখেছিল আমাদের। আমি স্বাভাবিক থেকেছি যাতে কেউ সন্দেহ না করে, যেমনটা আপনি থেকেছেন। এই বিষয়ে আপাতত কেউ জানবে না, ওরা ভয় পাবে। সবাই আনন্দে মেতে আছে, এসব চিন্তা ওদের মাথায় ঢোকানোর কোনো প্রয়োজন নেই। নওফিল কিছুটা থেমে বলল, কিলারকে চিনলে কি করে? অ্যাক্সিডেন্টলি পরিচয় হয়েছিল, নয়নের ছেলের সাথে ভার্সিটিতে এসেছিল আমার কাছে মেধা আপুর নাম করে খোঁজ খবর নিতে। ওরা ক্লোজ ফ্রেন্ড, তবে ওদের বেখেয়ালের জন্য আমি জেনে গিয়েছিলাম ওরা টাকার বিনিময়ে জীবনের মূল্য হাঁকে। তখন গুরুত্ব দেয়নি কে কার বন্ধু, সেটা আমার দেখার বিষয় নয় বলে। আজ গুরুত্ব দিয়েছি আমার পরিবার ও গ্রামের জন্য। আমার পরিবারের দিকে যে সামান্য কুনজরে তাকাবে তার চোখ উপড়ে ফেলতে দ্বিধাবোধ করব না আমি। বলে রাখা ভালো, ওদের মাঝে এক ছদ্মবেশী খালা ছিলেন। ওনার হাতে একটি ব্যাগ ছিল, যেটা উনি দাদুর চেয়ারের পাশে রেখে যান। ওনারা পরে ব্যাগটি সংগ্রহ করেছেন। কী ছিল তাতে? আমার ধারণা ভুল না হলে তাতে চকলেট বোম ছিল। ওরা আনন্দ উৎসব করার পূর্ণ ব্যবস্থা করে এসেছিল, তাই না? নওফিল হতবম্ব হয়ে গেল বইয়ের কথা শুনে। এটাও জানতে? আমাকে আগে বলনি কেন? যাই হোক, বোমটি এখন অকেজো। এক্সপার্ট বলল একটি গ্রামকে ধ্বংসরূপে পরিণত করার জন্য সেটা যথেষ্ট। ওরা তোমার ক্ষমার প্রতিদানে একটি কবরস্থান উপহার দিতে চেয়েছিল। আফসোস, তুমি সে উপহার ফিরিয়ে দিচ্ছ। প্রিয়তা হেসে বলল, এবার তো শুধু ডেড বডির কাজ হবে না নওফিল, ওদের দেহগুলো টুকরো টুকরো করতে মন চাচ্ছে। আহ বউ, এভাবে বলো না। আমি ভাবছি তুমি রক্ত পছন্দ করো না, প্রতিবাদও পছন্দ করো না। এখন তো অন্য কিছু দেখছি। এমন গোপন তথ্য আরও থাকলে দ্রুত বলে দাও। তোমার ব্যাপারে আর কি জানি না আমি। প্রিয়তা নওফিলের ঠাট্টায় খেপে গেল। আমি আপনার মতো খারাপ নই, কিন্তু শত্রুদের জন্য পর্যাপ্ত খারাপ হতে পারবো। তুমি বলতে চাচ্ছ আমি খারাপ? অবশ্যই। রেগুলার মারপিট করা ছেলে, রাগের সময় যে বউকে ছুঁড়ে ফেলে, বউয়ের থেকে সব কিছু লুকিয়ে চলে, যে সে কি করে ভালো হতে পারে? আপনি হচ্ছেন ব্যাড বয়। ওকে ম্যাডাম, প্রকৃতপক্ষে ব্যাড বয় কেমন হয় সেটা দ্রুত জেনে যাবেন। প্রিয়তা হালকা হেসে বলল, অপেক্ষায় আছি। নওফিল সময় নিয়ে নরম সুরে বলল, ধন্যবাদ প্রিয়। প্রিয় জানে এই ধন্যবাদ জ্ঞাপনের কারণ। নওফিলের কণ্ঠ শুনে আজকাল ওর মনের কথা ধরে ফেলার মতো বিস্ময়কর দক্ষতা অর্জন করে ফেলেছে প্রিয়তা। তাই জবাবে সে গম্ভীর হয়ে বলল, আপনার ধন্যবাদ আমি নেব না। বিয়ের দিন আমার আম্মু আপনার সামনে আমাকে একটি কথা বলেছিল, সেটা বোধহয় ভুলে গিয়েছেন। আম্মু বলেছিল আপনার পরিবার এখন আমার পরিবার, আপনার ভাই বোন আমার ভাই বোন। আমার মেহেক যেমন সুহা শফিও তেমন নওফিল। রাগের বশে মেহেক যদি আমাকে কষ্ট দেয়, আমিও কি আমার বোনকে কষ্ট দেব প্রতিশোধ নিতে? সুহাদের কাজকে আমি অন্যায় বলে চালিয়ে দিতে পারি না, শুধু ওদের ননদ ট্যাগ আছে বলে। আমি এমন ভাবি হতে চাই না যে ননদের সঙ্গে গৃহযুদ্ধ করে বেড়াবে। পরিবারের সবাইকে আমি জানি, বুঝি। তাছাড়া মানিয়ে চলার মতো একটি বাজে স্বভাবও আমি জন্মসূত্রে পেয়েছি।
আপনি বলেছিলেন ওরা খারাপ নয়, ওদের মন বিষিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওদের ভুলটা কোথায়? ওরাও তো পরিস্থিতির শিকার। যেখানে ওদের নিজেদের চিন্তা কাজ করে না, সেখানে ওদের অকাজকে আমি অন্যায় মানতে পারি না। তাছাড়া এখন সব ঠিক হয়ে গিয়েছে, ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আমাকে ভালোবাসছে। এই জন্য আপনার এই টপিকটা বারবার টেনে আনা আমাকে একদম পছন্দ হচ্ছে না। এই বিষয়ের ভিত্তিতে আপনার উপযুক্ত একটি শাস্তি প্রয়োজন, তাই কিছু করা উচিত আমার। নফিল ভীত কণ্ঠে বলল। ভয় দেখানোর চেষ্টা করছো? কি করবে শুনি? ভয় দেখানোর চেষ্টা করব কেন? আপনি এটাকে থ্রেট হিসেবে নিতে পারেন। গতকাল রাতে যে প্যাকেটটি নিয়ে এসেছিলেন, সেটা হাতে না পাওয়া পর্যন্ত বিয়ে করব না আমি। আর শত্রুদের নিয়ে যে দ্রুত চাই। নফিল অস্থির হয়ে বলল, উফ, কি বউ বিয়ে করে আনলাম, নজর সব দিকে থাকে। আমার বোকা প্রিয় কোথায়? আই মিস হার ব্যাডলি। আমি এই বুদ্ধিমতী প্রিয়তাকে চাই না। প্রিয়তা থমথমে গলায় বলল, চান না? ওকে। প্রিয়তা ফোন কেটে দিল। নফিল বুঝলো প্রিয়তার অভিমান, তবে ততক্ষণাৎ কল ব্যাক করলো না। পরের দিন সকালে, দুপুরে, রাতে কল করলো, কল রিসিভ হলো না। মেসেজ আসলো, এত বড় একটা কথা বলার জন্য আমি আপনার সাথে ফোনে আর কথা বলবো না। যখন সশরীরে আসবেন তখনই কথা হবে, তার আগে নয়। পাল্টা মেসেজ গেল, টাস্ক কমপ্লিট বউ। তারা এখন প্রতিশোধের এই অমূল্য দায়িত্বের ভার থেকে মুক্তি পেয়েছে। পুরোটাই আইনিভাবে হয়েছে, আপনার স্বামীর নামের সঙ্গে কিছু যুক্ত হয়নি। আমার এক ফ্রেন্ড সব কিছু হ্যান্ডেল করেছে। তাদের নামের কেসগুলো রিওপেন করে কায়দা বুঝে বুলেট ইউজ করেছে। আগামীকাল সকালে তাদের জানাজা পড়ানো হবে। পয়েন্ট 2, আপনাদের শাস্তি মাথা পেতে নিচ্ছি। মেনে নেওয়া ছাড়া এই অসহায় স্বামীর আর কী করার আছে? তবে যদি মনে দয়া মায়ের উদয় হয়, নিজের কোমল কণ্ঠস্বর ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠানোর অনুরোধ রইল। অপেক্ষা করছি প্রিয়। প্রিয়তা রাগ দেখানোর চেষ্টা করেও পারল না, হেসে ফেলল। ভয়েস পাঠালো, প্রথমত আপনি অসহ্যকর, দ্বিতীয়ত কিছু নর্দমার কিট পরিষ্কার করার জন্য ধন্যবাদ। অবশেষে নির্দোষ প্রাণগুলোর অপরাধী তার উপযুক্ত শাস্তি পেল। কৃতজ্ঞতা প্রকাশের জন্য ভয়েস পাঠানোর অনুরোধ মঞ্জুর করা হলো জনাব। স্টেজে বসে আছে প্রিয়তা। আজ তার গায়ে হলুদ। মেহমানে ভরপুর তালুকদারদের বাড়ি। প্রিয়তাকে গোলাপি ও হলুদ রং মিশ্রণের একটি শাড়ি পরানো হয়েছে। সুহা হলুদ নিয়ে এসে মির্জা বাড়ির সবাইকে ভিডিও কলে প্রিয়তার সাজ দেখাচ্ছে। নফিল প্রিয়তার উপহার সুহাকে দিয়ে পাঠিয়েছে। সুহা ভাইয়ের দেওয়া ছোট্ট একটি গয়নার বাক্স প্রিয়তাকে দেওয়া মাত্র প্রিয়তা সরাসরি উপহার নিতে অসম্মতি জানালো। তোমার ভাইকে বলো নিজে এসে না দিলে তার দেওয়া উপহার গ্রহণ করা হবে না। কিন্তু ভাবি, ভাইয়া কী করে আসবে? গায়ে হলুদের দিন বড় বইয়ের বাড়ি চলে আসলে সবাই হাসবে না? তাহলে ফেরত নিয়ে যাও, আমি নেব না। সুহা নওফিলকে বলল, শুনলে তো, তুমি বরং কোনো এক সময় গোপনে এসে দিয়েছেও। নিজের বইয়ের কাছে যাব, গোপনে যেতে হবে কেন? আসছি আমি। প্রিয়তা পায়ের পর পা তুলে সুহার সাথে নিয়ে বসে আছে। বক্সে থাকা বস্তুটি অতীব গুরুত্বপূর্ণ, তাই নওফিলকে আসতেই হবে। বাড়িতে ঢোকা মাত্র একদল শ্যালক শ্যালিকাদের সামনে পড়ল নওফিল। তাদের আবদার তেমন বড় নয়। তাদের বোনদের সাথে দেখা করতে হলে লাখ টাকার টোকেন নিতে হবে। খুবই সামান্য ব্যাপার। সিএমকে ইশারা করতে সিএম টাকা এগিয়ে দিল। নওফিল তৃপ্তি হাসি হেসে এগোলো। সে প্রস্তুত হয়ে এসেছে, এবার আর কেউ ওকে আটকাতে পারবে না। নওফিল প্রিয়তার পাশে বসতেই প্রিয়তা বলল, আগে শুধু আমি জানতাম আপনি বেশরম, আজ গোটা গ্রামের মানুষ জানলো। তুমি তো জানাতে চেয়েছো, সবাইকে দেখাতে চেয়েছো তোমার বর কতটা বেশরম, তাই শুধুমাত্র তোমার চাওয়া পূরণ করলাম। প্রিয়তা মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। সুহার থেকে বক্স নিয়ে নওফিল তার ভেতরে থাকা ব্রেসলেটটা পরিয়ে দিল প্রিয়তার হাতে। প্রিয়তা সেটা উঁচু করে নওফিল নামটি দেখে, তারপর চেহারা স্বাভাবিক করে বলল, সাইদ ভাইরা বলছিল কাপল ড্যান্স হবে, ভুলেও উঠে যাবেন না। আমি কিন্তু আপনার সাথে নাচবো না। কত মানুষ বাড়িতে, সবার সামনে নাচা সম্ভব না। নওফিল দুষ্ট হেসে বলল, আমার পরিশ্রমের প্রশংসা যখন করলে না, তখন এই সুযোগ আমি হাতছাড়া করব বলে মনে হয়? মেহেক এসে নওফিলকে টেনে নিয়ে যায়। তুবা এলো প্রিয়তাকে নিতে। প্রিয়তার চোখ রাঙালো। নওফিল তার পরোয়া করল না, এক হাতে প্রিয়তাকে টেনে নিল নিজের কাছে। সুহারা চেঁচিয়ে উঠল, ভিডিও বানালো মা চাচাদের দেখাবে বলে। তুষার মিরাজ গান বদলে নতুন গান চালায়। বিবাহিত ভাই বোনেরা রেডি হয়ে দাঁড়ালো। সবার মাঝখানে নওফিল। প্রিয়তা ফিসফিসিয়ে বলল, মানা করলাম না, এলেন কেন? একমাত্র শেলিকা ডাকলো, না এলে কষ্ট পেত না? নওফিল টান দিয়ে প্রিয়তাকে ঘুরিয়ে নাচের স্টেপগুলো অনুসরণ করছে। সাউন্ড বক্সে গান চলছে। নাচের ফাঁকে প্রিয়তা বলল, কিছু জানতে চাই। বলো, কি জানতে চাও? সত্য বলবেন? আপনার জীবনের আগে কোনো নারী কখনো আসেনি? এত বছরে কাউকে কি পছন্দ হয়নি? আমি অতীত নিয়ে তেমন মাথা ঘামাই না, শুধু কৌতূহলের কারণে জানতে চাই।
কখনো কাউকে মন থেকে চেয়েছেন, ভালোবেসেছেন আমাদের বিয়ের আগে? তোমার কি মনে হয় অন্য কাউকে পছন্দ করলে তুমি আমার বউ হতে পারতে? আমি তেমন মানুষ যে একজনকে ভালোবাসবে আর আরেকজনকে বিয়ে করে সংসার করবে? সব বোঝো, এটা বোঝো না? প্রিয়তা নিষ্প্রভ স্বরে বলল, আমি আপনার মুখ থেকে স্পষ্ট ভাষায় কিছু শব্দ শুনতে চেয়েছিলাম। নওফিল প্রিয়তার মলিন চেহারা অবলোকন করে হেসে বলল, যা জানতে চেয়েছ তা বহু আগে জানিয়েছি প্রিয়। মনে করে দেখো আমাদের প্রথম আলাপ, ফোন কল, কি বলেছিলাম আমি? নওফিলের হাসি ও অস্পষ্ট উত্তরে প্রিয়তা প্রচণ্ড রেগে গেল। তীব্র ক্ষোভ নিয়ে বলল, জানি না। জানো না? আচ্ছা, জানতে হবে না, আমি নতুন করে আবার জানাবো, তবে এই পরিবেশে নয়, একান্তভাবে বলবো সব। আর বলতে হবে না, শুনতে চাই না আমি। শুনবে না তো সুন্দর মুহূর্ত নষ্ট করলে কেন? এখন শুনতেই হবে। অসহ্য, আপনাকে জাস্ট সহ্য করা যাচ্ছে না। আপনি এমন কেন? তোমার সংস্পর্শে এসে এমন হয়ে গেছে। সবাই জানে আমি অত্যন্ত ভালো মানুষ ছিলাম। প্রিয়তা সবার অগোচরে নওফিলের হাতে চিমটি কাটল। নওফিল ফিসফিসিয়ে বলল, কাল রাতে শোধ তুলব, আজ কিছু বলবো না। তোমার কি অবস্থা করে দেখো। প্রিয়তা চেহারা রক্তিম হয়ে উঠল, লাজুকতা নেমেই এলো সমগ্র মুখশ্রীতে। লজ্জাবতী লতার ন্যায় লুটিয়ে পড়তে লাগলো সে। নওফিল বলল, এখনো কিছু করিনি তাতে নেতিয়ে পড়েছ? কিছু করলে কি করবে? আজে বাজে কথা না বলে চুপ থাকুন। নওফিল ভ্রু উঁচু করতেই প্রিয়তা নওফিলকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। সুহারা এগিয়ে এসে প্রিয়তাকে নিয়ে পুনরায় স্টেজে উঠে যায়। নওফিল হেসে বউকে ইশারায় বলল, সে আজ একা যাচ্ছে, আগামীকাল এসে বউকে সঙ্গে নিয়ে যাবে। সুহা ইশারাটি লক্ষ্য করে মেহেককে দেখাতেই পুরো বাড়িতে চাপা হাসি রোল পড়ে যায়। গেট ধরার টাকা নিয়ে তুমুল তর্ক চলছে। টাকা আগে না পেলে শালিকারা নওফিলকে বাড়ির ভেতরে ঢুকতে দেবে না। এদিকে বরের বন্ধু ও ভাইয়েরা হারতে রাজি নয়। 4 লক্ষ টাকার গেট দিয়ে ঢুকবে না তারা। প্রয়োজনে বিয়ে করবে না। আগে একবার বিয়ে হয়েছে, এখন না করলেও সমস্যা নেই। নওফিল কথা বলার সুযোগ পাচ্ছে না। ওদিকে তার বউ ছাদে দাঁড়িয়ে তার করুণ অবস্থা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। শেষে সাফায়েত সাহেব 4 লক্ষ টাকার চেক দিলেন মেহেকের হাতে এবং নওফিলকে বললেন, টাকা দ্রুত শোধ করবে। নওফিল বলল, কেন? আমি তোমাকে টাকা দিতে বলেছি, যেটা দিয়েছো স্বেচ্ছায় দিয়েছো, পাওয়ার আশা ভুলে যাও। কথাগুলো স্বল্প স্বরে বলায় বাকিরা শুনতে পায়নি, তবে হেরে যাওয়ার বরপক্ষ ভীষণ লজ্জা পেল। বিয়ের কাবিন, মোহরানা, দেনা পাওনার কোথাও কোনো সমস্যা হলো না। প্রথম বাক্যতেই সম্মত সবাই। প্রিয়তা আর চোখে নওফিলকে দেখছে। বেচারার চোখ মুখ শুকিয়ে গেছে। দুদিনে 5 লক্ষ গেছে। শ্বশুরবাড়ি শুধু বিয়ে করতে এসেই এত যাচ্ছে। বিয়ের পর নওফিলকে ফকির হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না, এসব বলে তুহিন, সিয়ামরা সহ বাকিরা ভয় দেখানোর চেষ্টা করছে। নওফিল সেসবের তোয়াক্কা না করে বলল, টাকা গেলে যাক, টাকা পয়সা আমি ধুয়ে ধুয়ে খাবো না। তুবা আপুর বর সোহেব ভাই বললেন, হ্যাঁ তাই তো, নওফিল এখন ওসব খাবে কেন? বিয়ের পর সে নতুন উপাদেয় খাদ্য গ্রহণ করবে। মুহূর্তে হেসে উঠল সবাই। নওফিল লজ্জা পেল এবার। পর্দার আড়ালে থাকা এক জোড়া চোখে চোখ পড়ল নওফিলের। চোখাচোখি হতে দৃষ্টি ফেরালো সে। যাক, অবশেষে স্বস্তি পেল নওফিল। এতক্ষণ অস্থিরতায় দম নিতে পারছিল না। প্রিয়তাকে এবার নওফিলের পাশে বসানো হবে। রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় নওফিলের হাত কাঁপছিল। প্রিয়তারও একই দশা। সোহেব ভাই রেজিস্ট্রি পেপার টেবিল থেকে তুলে হাতে দিয়ে বললেন, 10 মিনিট হতে চলল, কাগজে মেয়ের সই পড়েনি। নওফিল, তুমি বরং আজ ফিরে যাও। তোমার কপালে এত মিষ্টি বউ নেই। তোমার সাথে সংসার করার কথা ভেবেই আমাদের মেয়ের হাত পা কাঁপছে ভয়ে। জোর করে আমরা মেয়ের বিয়ে দিতে চাই না। মেয়ের ভয় কমার পর এসো, তখন সই স্বাক্ষর করে বউ নিয়ে যাবে। ততদিন এই রেজিস্ট্রি পেপার আমি নিজের কাছে সযত্নে তুলে রাখবো, চিন্তা করো না। নওফিল পেপার নিয়ে বলল, আপনাকে এত কষ্ট করতে হবে না ভাইয়া। আপনারা আছেন বলে সাইনটা হচ্ছে না। আপনারা বারবার রেজিস্ট্রি পেপারে কবজা করলে আমার বউ সাইন করবে কিভাবে? সোহেব ভাই সহ বাকিরা যারা ঠাট্টা করছিল তারা ঠোঁট চেপে হাসে। নওফিল প্রিয়তার সামনে কাগজ রাখলো। প্রিয়তা মুচকি হাসে। এরপর নওফিলের স্বাক্ষর দেখে তার পাশে নিজের নামটি লিখে ফেলল নিমিষে। মির্জা বাড়িতে বধূবরণ পর্ব শেষ হতেই নববধূকে কোলে তুলে নিল নওফিল। এরপর সোজা সিঁড়ি বেয়ে ছাদের দিকে যেতে লাগলে নিচ থেকে সফি চেঁচালো, ভাইয়া, খেলা বাকি আছে তো? ভাবিকে নিয়ে সেসব খেলবো না। ভাবিকে কোথায় নিয়ে যাচ্ছ? রাখ তোর খেলা। প্রথম বাসরেও বউকে আটকে রেখেছিলি তোরা। এবার কোনো রকম ঝামেলা করবি না। যা খেলার তা কাল খেলবি। কাল খেলে শেষ না হলে পরশু খেলবি, কিন্তু আজ না। গুরুজনেরা নওফিলের লাগামহীন বাক্য শুনে যে যার মতো দ্রুত সরে পড়লেন। তুষার চেঁচালো, ভাই, দরজার চাবি লাগবে না? সাজিয়ে দরজার তালা ঝুলিয়ে এসেছি কিন্তু।
টাকা না পেলে চাবি দেওয়া যাবে না। নভেল শুনল না। সত্যি সত্যি ছাদের দরজা তালা ঝুলছে। ক্ষণিকের মধ্যে সিয়াম একটি রড নিয়ে হাজির। গলার স্বর কাঁপছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, তুষার ভাই চাবি দেবে না, তাই রড এনেছি। ভাবিকে নিয়ে একটু সরে দাঁড়ান। ভাই, আমি তালা ভেঙে দিচ্ছি। গো অ্যাহেড। প্রিয়তা হতবম্ব বাক্রুদ্ধ, লজ্জায় স্তব্ধ হয়ে আছে। যা যা হচ্ছে তাদের স্বাভাবিক থাকার সুযোগ একেবারেই নেই। সিয়াম সত্যি রড দিয়ে তালা ভাঙার চেষ্টা করছে। শব্দ শুনে তুষার চাবি নিয়ে আসে। চাবি দিতে নফিল বলল, লাগবে না, তোর চাবি তুই নিয়ে গিয়ে জাদুঘরে ঝুলিয়ে রাখ। তুষার চোখ মুখ শক্ত করে বলল, শেলিকাদের 5 লাখ দিতে হাত কাঁপেনি, নিজের ভাইদের 50,000 দিতে বুক কাঁপছে। এমন বৈষম্যময় লিডারকে ধিক্কার জানিয়ে ভাবির জন্য শুধুমাত্র চাবি দিয়ে গেলাম। সে বেচারি তোমার মতো মানুষকে সহ্য করবে কি করে? এরপর প্রিয়তার উদ্দেশ্যে বলল, ভাবি বিয়ে করার আগে তোমার দেখে শুনে নেওয়া উচিত ছিল। এই মানুষ কিন্তু সুবিধার না। এখন দেখতে পাচ্ছ তো কেমন স্বভাব। নফিল তাদের দাঁত পিষে বলল, তুষার তুষার সিয়ামকে সাথে নিয়ে যেতে যেতে বলল, ভাইকে দেখলে সিয়াম বউ পেয়ে ভাইদের ভুলে গেল। সাবধানে থেকো, কখন না জানি তোমাকেও ভুলে যায়। দেখা গেল কোনো এক ক্রিটিক্যাল কন্ডিশনে ফেসে আছো। অমনি ভাবির কল এলো। তোমাকে সেই অবস্থায় ফেলেই কিন্তু ভাই চলে আসবে। তার সাথে থাকতে হবে, লিগ্যাল চুক্তি করে রাখো। টাকা পয়সার হিসেব যেন ছাড় দিও না। ছাদের মাঝ বরাবর সাজানো খাটের ওপর প্রিয়তাকে বসিয়ে দিল নফিল। দরজা লাগিয়ে সুইচ অন করে আলো জ্বালালো। পুরো ছাদ সাদা রঙের ছোট ছোট লাইট দিয়ে সাজানো। মেঝেতে ফুলের তৈরি হার্ট, মাঝে মোমবাতি দিয়ে নফিল প্রিয়তা লেখা। নফিল মোমগুলো দ্রুততার সাথে জ্বলাচ্ছে। প্রিয়তা হতবম্ব হয়ে সবটা দেখছে। একাই দৌড়ঝাঁপ করে পুরো ছাদ আলো আলো করে ফেললো নফিল। অতিরিক্ত লজ্জায় প্রিয়তার মাথা ব্যথা করছে। সবাই কি মনে করছে, মাথায় শুধু সেটাই ঘুরছে। এত এত লজ্জা কোথায় রাখবে সে? নফিল বিছানার ওপর রাখা ফুলগুলো কুড়িয়ে নিচে ফেলে দিল। অতি ব্যস্ত সে। সব কাজ শেষ করে তবে দম নিল। স্বস্তির শ্বাস ফেলে বলল, নাও ইটস কমপ্লিট। প্রিয়তাও দীর্ঘশ্বাস ফেলে বলল, তুষার ভাইদের উপদেশ শোনা উচিত ছিল। বিয়ের আগে যদি জানতাম আপনি এমন মানুষ, তাহলে আরও একবার ভাবতাম বিয়ের ব্যাপারে। কি ভাবতে? বিয়েটা করবে না, তাই তো? তাছাড়া কি? আপনি প্রথম দিন থেকে আমাকে শুধু হেনস্থা করছেন, লজ্জায় ফেলছেন। একটা দিনও ঠিকভাবে কথা বলেননি। আমার সব কিছু আপনার অপছন্দ। তাহলে এক্স্যাক্টলি কিসের জন্য বিয়েটা করলেন? সারাদিন বউ বউ কেন করেন? কি চান? হেয়ালি না করে স্পষ্ট ভাষায় একটু বলবেন নফিল। নভেল সময় নিল উত্তর প্রস্তুত করার জন্য। প্রিয়তা বিরক্ত হলো। নফিল বাক্য ও ব্যবহার সম্পূর্ণ ভিন্ন। ব্যবহার দেখে মনে হয় সে প্রিয়তাকে পছন্দ করে, আর বাক্য প্রয়োগের কথা ভাবলে মনে হয় সে প্রিয়তাকে শুধু বন্ধু ভাবে। ভালো মানুষ হওয়ার, বন্ধুকে সাহায্য করা, অভিমান ভাঙানো, সঙ্গ দেওয়া স্বাভাবিক। প্রিয়তার খারাপ লাগবে জেনে হয়তো এমন ভাব দেখায় যে সে বিয়েটা মন থেকে মেনে নিয়েছে। কিন্তু প্রিয়তা সেটা চায় না। সে নফিলের মনে যা আছে নফিল সেটাই খুলে বলুক প্রিয়তাকে। উত্তর না পেয়ে প্রিয়তা উঠে ছাদের কার্নিশের ওপর দুহাত ভর দিয়ে দাঁড়ালো। পূর্ণিমা তিথি। স্বচ্ছ আকাশে রূপালী থালার মতো গোল চারটি অপূর্ব লাগছে। একধানে সেই চাঁদের দিকে তাকিয়ে আছে প্রিয়তা। নফিল বিছানায় শুয়ে থেকে বলল, দাঁড়িয়ে আছো কেন? আর কি দেখছো আমাকেও বলো, আমিও দেখি। একা দেখার থেকে কাউকে সাথে নিয়ে দেখা বেশি প্রশান্তিদায়ক বউ। প্রিয়তা হতাশ গলায় উত্তর দিল, একটু চুপ করবেন নফিল, আমার ভালো লাগছে না। নফিল জিজ্ঞেস করলো, কেন? প্রিয়তা উত্তর দিল না। নফিল এবার উঠে আসে, পেছন থেকে প্রিয়তাকে জড়িয়ে ধরে, প্রিয়তার কাঁধে চিবুক রাখে। প্রিয়তা বাধা দিল না। চোখে পানি চিকচিক করছে। নফিল প্রিয়তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে ডাকলো, প্রিয়। আপনি প্রিয়তাকে চান না, সেদিন বাক্যটি বোঝা উচিত ছিল আমার। আবারও একটা ভুল করলাম। মানে? পারিবারিক ঝামেলা মেটাতে এক হয়েছিলাম আমরা। ভুলে গিয়েছিলাম আমরা প্রকৃত পক্ষে স্বামী স্ত্রী নই। এটা সেফ সমঝোতার বিয়ে। সব সমস্যা মেটার পর আমাদের আলাদা হওয়ার কথা ছিল। আপনি আমার কারণে পুরোনো এই সম্পর্কের মধ্যে জড়াতে বাধ্য হলেন। এটা অনুচিত। আপনি একবার জানাতে পারতেন আপনার মন কী চায়, আপনি কী চান। আমি বারবার জিজ্ঞেস করেছি, আপনি কোনো উত্তর দেননি। তা না হলে পুরোটাই আমার ভুল যে আমি কিছুই বুঝতে পারিনি। হয়তো সেদিন কল কাটার পর কল ব্যাক না করা আপনার সংকেত ছিল। নওফিল প্রিয়তাকে ছেড়ে ওকে মুখোমুখি দাঁড় করায়। নওফিলের চেহারায় ক্রোধ স্পষ্ট। সে দু হাতে প্রিয়তার গাল ছুঁয়ে রাগান্বিত গলায় বলল, যা বলবো মন দিয়ে শুনবে প্রিয়। প্রিয়তার চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তেই নওফিলের রাগ কমে আসে। অসহায়ত্ব ভর করে মুখশ্রীতে। গলার স্বর অস্পষ্ট হয়ে আসে। প্রিয়তার কান্না অসহনীয় লাগছে তার। নওফিল প্রিয়তার চোখের পানি মুছে বলল, আমি পারিবারিক দ্বন্দ্ব ঘোচাতে বিয়ে করিনি প্রিয়।
আমি তোমাকে একটি মাধ্যম হিসেবে কখনই ভাবিনি। তোমাকে আমি সেদিন থেকেই চিনি যেদিন থেকে তুমি আমাকে চেনো। ভার্সিটির প্রথম দিন, নবীনবরণ অনুষ্ঠান, গেট দিয়ে সাদা 3 পিস পরা, মাথায় ওড়না টানা একটা মেয়ে ব্যাগে কিছু খুঁজতে খুঁজতে ঢুকছে। অর্পাকে ডেকে বললাম, মেয়েটার নাম জেনে রাখিস। অর্পা সাথে সাথে তোমাকে ডাকলো। তুমি এসে পরিচয় জানালেও তোমার নাম শুনতে পাইনি আমি। গ্রামের নাম শুনে এতটা হতাশ হয়েছিলাম যে অর্পার থেকে পরে নাম জানার মতো রিস্ক নেইনি। গ্রামের ঝামেলার কারণে নিজের পরিচয় গোপন রেখেছিলাম। তুহিনরা তোমাকে র্যাগ হিসাবে গান গাইতে বলেনি। ওরা দেখতে চেয়েছিল তোমার গান শুনে বা তোমাকে দেখার পর আমার প্রতিক্রিয়া কেমন হয়। আমি স্বাভাবিক ছিলাম, তাই তুমি কারো নজরে আসোনি। ট্রাস্ট মি প্রিয়, আমি তখনও জানতাম না যে তুমি তালুকদার বাড়ির মেয়ে। আমাদের প্রথম সাক্ষাৎ ছিল এটা। এরপর প্রায়শই তোমাকে ক্যাম্পাসে দেখতাম। কখনো ক্যান্টিনে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছ, কখনো মাঠে বসে গল্প করছো। একদিন লাইব্রেরিতেও দেখেছি। খেয়াল করেছি আমাকে তুমি পছন্দ করো না, এড়িয়ে চলো। ভেবেছিলাম তুমি আমার পরিচয় জেনে গেছো গ্রামের শত্রুর ছেলে হিসাবে, তাই নিজেকে তোমার থেকে গুটিয়ে নিলাম। এমন ভাব নিয়ে থাকতাম যেন তোমাকে কখনো দেখিনি। সেদিন মাঠে তোমার সম্পর্কে প্রথম জেনেছিলাম। প্রচণ্ড অবাকের সঙ্গে ভয়ও পেয়েছিলাম তোমাকে হারানোর। বিয়ের প্রস্তাবে তুমি যখন রাজি হলে তখন আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। ওই সময় বিয়ে করে তোমাকে কষ্টের ভেতর ঠেলে দিতে চাইনি। ভেবেছিলাম সব কিছু মিটলে তোমাকে বউ করে আনবো। তোমার সাথে প্রথম সরাসরি কথা বলার সময় কতটা নার্ভাস ছিলাম জানো না। সিএমরা ছিল ঘরে, ওদের সামনে অপ্রস্তুত হওয়ার ভয়ে ওদের ঘর থেকে বের করে দিলাম। তুমি জানতে চাইলে কে আমি, কাকে চাই। সেদিন অকপটে নিজের অনুভূতি জানিয়েছিলাম যে তোমাকে চাই। এটা সেরফ একটি বাক্য ছিল না, আমার জীবনের একমাত্র চাওয়া, যেটা তুমি না চাইলে কখনো পূরণ হতো না। অথচ তুমি সেটাকে ব্যঙ্গ হিসেবে নিলে। ততক্ষণে নিজেকে সামলে নিলাম আমি। অনুভূতিকে চেপে সবার ধারণাকে সত্য প্রমাণিত করতে বিয়ে ভাঙার চেষ্টা লেগে পড়লাম। সেই চেষ্টায় আমি নিজেই বারবার অসফল হয়েছি। আম্মু ধরে ফেলো সব কিছু, আমাকে আশ্বাস দিল, ভরসা জোগালো। ভাবলাম এবার তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা না করে বরং তোমাকে পাওয়ার চেষ্টা করি। প্রথম দিন থেকে তুমি নাটক শুরু করলে বলে আমিও আমার মতো নাটক জারি রাখলাম। আমার জীবনে আমি বেশিরভাগ সময় পড়া, পরিবার আর মানুষের সুখের কথা ভেবেছি। এই দুটি গ্রামকে এক করার চেষ্টা থেকেই রাজনীতি শব্দটার সঙ্গে জড়িত ছিলাম। এরপর সেসব নিয়ে দিন কাটেছে। তুমি জিজ্ঞেস করেছিলে তোমার আগে কেউ আমার জীবনে এসেছিল কিনা, কাউকে পছন্দ করতাম কিনা। উত্তরটা না। তোমাকে দেখার পর যেমন মনে হয়েছিল তুমি আমার, তেমনটা আগে কখনো কাউকে দেখে মনে হয়নি। তোমাকে যে আমার ভালো লাগতো এটা আমি ছাড়া আর কেউ জানে না, কাউকে জানতে দেইনি। শুধু তোমার সেফটির কথা ভেবে। তোমার সেফটির জন্য আমি সবাইকে দেখিয়েছি আমি তোমাকে অপছন্দ করি। ভেবেছিলাম বিয়ে ভেঙে যাবে, এতে তুমি ভালো থাকবে, কিন্তু এমন হলো না। তোমাকে বিয়ের পরের দিন এখানে একা ফেলে যাওয়ার উদ্দেশ্য শুধু ইকবাল আঙ্কেলদের মুখোশ টেনে খোলা নয়, এর পরিপ্রেক্ষিতে তোমাকে আমার কাছে সারা জীবনের জন্য বেঁধে রাখা। যত দ্রুত সম্ভব কাজটি করার কারণ বিয়ে থেকে মুক্তি বা তোমার থেকে মুক্তি নয়। আমার বোনদের দেওয়া কষ্টগুলো যেন তোমাকে বেশি দিন সহ্য করতে না হয়, সেজন্য রাত দিন এসবের পেছনে সময় ব্যয় করেছি। যত দ্রুত সম্ভব এসবের সমাপ্তিতে আনতে চেয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়। তুমি জানো আমি শব্দ দিয়ে সব অনুভূতি বোঝাতে পারি না। আমার মতো মানুষ তোমার সামনে ঠিক কতটা অসহায় হয়ে পড়ে বলে বোঝাতে পারবো না। আজ বেশ কষ্ট হচ্ছে, অনেক সাজিয়ে গুছিয়ে কথাগুলোকে জমা করেছি। এর থেকে ভালো করে কিভাবে বলতে হয় তা আমার জানা নেই। তুমি বুদ্ধিমতী, আমি জানি আমাকে তুমি বুঝবে। প্রিয় তার নওফিলের হাতের ওপর হাত রেখে বলল, আমি আপনাকে ভালোবাসি নওফিল। একেবারে নিঃসংকোচ স্বীকারোক্তি প্রিয়তার। পরপরই গলার স্বর কেঁপে ওঠে। আমি আপনার কাছ থেকে বেশি কিছু চাইনি, শুধু কয়েকটা শব্দ শুনতে চেয়েছিলাম। স্পষ্ট, জড়তাহীন ভালোবাসার প্রকাশ। বিবাহিত হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে স্বাভাবিক দম্পতিদের মতো সম্পর্ক ছিল না। কেমন দায়িত্ব, কর্তব্যের ভার অনুভব করেছি। যে ভারের থেকে মুক্তি চেয়েছি, আপনাকে চেয়েছি, আর আপনি হাসি তামাশা করে সবটা নষ্ট করেছেন। নভের প্রিয়তার অভিমান টের পেল। এই অভিমানী পরিবেশ ঠিক করতে নিজেও বাচ্চাদের মতো অভিমানে ভান ধরে বলল, এখন তো বলেছি আমি তোমাকে ভালোবাসি, এবার ওদের কথা ভুলে যাও প্লিজ। ইচ্ছে করে আমাকে ঘুরিয়েছেন, আমাকে কষ্ট দিয়েছেন, কাঁদিয়েছেন, এইসব জানানোর আগ পর্যন্ত নাটক করেছেন। আমার এমন ড্রামাবাজ নফিলকে চাই না। নফিল তার পুরনো স্বভাবে ফিরে এসে বলল, না চাইলেও আমি আমার আমিকে তোমায় দিয়ে দিয়েছি। বউকে যদি এতটুকু দিতে না পারি তাহলে কিসের স্বামী হলাম। তারপরও আমার মন অনেক বড়। বউ কিছু চাওয়ার আগেই আমি তাকে সব কিছু বিনা বাক্যে দিয়ে দিতে প্রস্তুত থাকি, বুঝলে। আকছ হাত নভেল প্রিয়তাকে পাঁচ খোলা করে কোলে তুলে নিল। প্রিয়তা বিরক্তি নিয়ে বলে, কথায় কথায় কোলে তুলবেন না তো। বিশাল মনের সাথে বিশাল শক্তির প্রদর্শন করছেন এখন। আপনার এই খোঁচা মারার স্বভাব কবে যাবে?
তোমার সামনে আমি নিতান্ত দুর্বল প্রিয়, তুমি এটা কেন বোঝো না? প্রিয়তা কপর রাগ দেখে বলল, এখন কোলে তুলছেন কেন? 4 পা হেঁটে আসলে আমার পা ক্ষয় হয়ে যাবে না? আমি আমার বউকে হাঁটিয়ে আনতে চাইনি। প্রিয়তাকে বসিয়ে নফিল নির্নিমেষ তাকিয়ে রইল প্রিয়তার দিকে। প্রিয়তা স্বল্প স্বরে জিজ্ঞেস করলো, কি করছেন? নফিল তরফ থেকে জবাব এলো না। প্রিয়তা ভ্রু কুঁচকে বলল, কথা বলছেন না কেন? সঙ্গে সঙ্গে ছাদের ছোট লাইটগুলো অফ হয়ে গেল। পূর্বের দিকে লাইট ও মোম চলছে। নফিলে হাতে থাকা সুইচটি নিচে ফেলে প্রিয়তার পানে এগিয়ে আসে। প্রিয়তা আকণ্ঠ স্বরে আওড়ালো, নফিল। নফিল প্রিয়তার কাছাকাছি এসে বলল, শব্দে তো অনেক কিছুই বললাম প্রিয়, এবার অন্যভাবে বলতে চাই। তাই এই মুহূর্তে তুমি আমাকে একদম বিরক্ত করবে না। আমাকে আমার 2 মাসের বউ থাকতেও ব্যাচেলর জীবনে ইতি টেনে বউয়ের সাথে বিবাহিত জীবনের সূচনা করতে দাও। নিজেকে নিয়ন্ত্রণ করে যথেষ্ট ভালো হওয়ার পরীক্ষা দিয়েছি। আজ যখন তোমাকে সব বললাম, তুমি সব কিছু জানতে পারলে, তখন চুপ করে হাত গুটিয়ে বসে থাকার কার্যক্রম দীর্ঘায়িত করতে পারছি না। তুমি স্বেচ্ছা আত্মসমর্পণ না করলে আমি তোমাকে জিতে নিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। তবে আমি তোমাকে বাধ্য করলে তুমি সেটা সামলাতে পারবে না। তাই বলছি, আমার অর্ধাঙ্গিনীকে আমার কাছে দ্রুত ফিরিয়ে দাও। দরজায় টুংটাক শব্দ হয়। অয়ন ও তুষারের গলা ভেসে আসছে। তারা বলছে ছাদের পূর্বাংশে লাইট অফ করে দিতে, নয়তো সব রেকর্ড হবে ক্যামেরায়। ছাদে কোনো ক্যামেরা নেই, এটা তাদের শয়তানি বুঝতে বাকি রইল না নফিলের। কিন্তু প্রিয়তা বিষয়টি এড়িয়ে যেতে পারল না। প্রথমে ভয় ও পরে লজ্জা পেল সকলের উপস্থিতিতে। নফিল তক্ত বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। স্বল্প আলোয় নিজেকে লাজুক বইয়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, একটু অপেক্ষা করো প্রিয়, আমি ওদের একটা ব্যবস্থা করে এক্ষুনি আসছি। প্রিয়তা এক দৃষ্টিতে তাকিয়ে রইল নওফিলের দিকে। আজ পরিপূর্ণ লাগছে সব কিছু। তুষারদের টাকা দিয়ে নওফিল বিরক্তি মাখা চেহারা নিয়ে ফিরেছে। প্রিয়তার মনে পড়ল নবীনবরণ অনুষ্ঠানের আগের যেদিন ভর্তির লাস্ট ডেট ছিল, সেদিন ভার্সিটিতে ঢুকেই একটি ছেলেকে বেধরম বার খেতে হয়ে দেখেছিল সে। এরপর হঠাৎ কারোর আগমনে পরিবেশ উত্তেজিত হয়ে ওঠে। এভাবে সাদা পাঞ্জাবি পরে একজন বিরক্ত চেহারা এগিয়ে আসছিল। সবার চেঁচালো, নওফিল ভাই আসছে। প্রিয়তা কয়েক মুহূর্ত নির্নিমেষ তাকিয়েছিল সেই সুদর্শন পুরুষটির দিকে। নভেল জানে না সে প্রিয়তাকে অনেক দেরিতে লক্ষ্য করেছে। প্রায় 1 সপ্তাহ পর দ্বিতীয়বার দুজনে দেখা হয় নবীনবরণের দিন। কেবল নভেল ওদের সঙ্গে ছিল বলে গান গেয়েছিল প্রিয়তা। কে জানতো সেই মারকুটের তেজি রাগী নেতা যাকে দেখলে প্রিয়তা ভয় পেত, তাকে সৃষ্টিকর্তা প্রিয়তার জন্য নির্বাচন করে রেখেছেন। প্রিয়তা আকাশের চাঁদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি জানো চাঁদ, এই নভেল নামের মানুষটি আমাকে যতটা চেয়েছে তার থেকেও বেশি আমি তাকে চেয়েছি। কারণ আমি তাকে তখন থেকে পছন্দ করি যখন সে আমাকে চিনত না, জানতো না, এমনকি দেখেও নি। আমি তাকে এই অব্যক্ত সত্য জানাতে চাই না। নফিল শুধু এটা জানুক, ভালোবাসার অধ্যায়ে সে আমার থেকে এগিয়ে আছে। আমাদের সম্পর্কে তার ভূমিকাই সর্বাধিক। তাই তাকে একটুখানি ভালোবাসি, শুধুমাত্র পরিবারের জন্য তাকে স্বামীরূপে মেনে নিয়েছি, এরপর ভালোবেসেছি। নয়তো এই মানুষ যদি জানে আমি প্রথম দেখাতে তার প্রেমে পড়েছিলাম, তাহলে তার অতিরিক্ত কথা বলার রোগ কখনো যাবে না, কারণে অকারণে আমাকে লজ্জায় ফেলবে। তাই শুধু তোমাকে বলছি, আমার কথাগুলো গোপন রাখবে। প্রিয়তা থামলো, লজ্জায় রাঙা হয়ে যাওয়া মুখখানি নফিলের দিকে ফেরালো। নফিলের চোখে চোখ পড়লো তার। পরক্ষণে দৃষ্টি চাঁদে নিবন্ধ করে লাজুক ভঙ্গিতে ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে কিছু একটা বলল। নফিল কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, আকাশের দিকে তাকিয়ে কি বিড়বিড় করছো? চাঁদকে আবার একটা সিক্রেট বলছি। তোমার সিক্রেট? তাহলে তো আমারও জানা উচিত। কী সিক্রেট বললে চাঁদকে? আমাকেও বলো। আপনাকে বলা যাবে না। তবে রে? নফিল প্রিয়তার দিকে তেড়ে আসে। প্রিয়তা হাসতে হাসতে সরে যায়। দুজনের খুনসুটির সাক্ষী আকাশের ওই চাঁদও যেন হেসে উঠল প্রিয়তার সুখের মুহূর্ত দেখে। চাঁদ যদি কথা বলতে পারতো তাহলে সে নিশ্চয় নফিলকে জানাতো প্রিয়তার বলা শব্দগুলো। প্রিয়তা চাঁদকে বলেছে, নফিল আমার একমাত্র দোয়া, যাকে আমি পাবো না যেন সবসময় পেতে চেয়েছি। সৃষ্টিকর্তার রহমতে আজ সে আমার একান্তই আমার ব্যক্তিগত পুরুষ, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি।